বারবার বিপর্যয়ের পরেও কি ঘুম ভাঙে না পুরসভার? কিভাবে এরা লাইসেন্স পায়? ফায়ার অডিট আদৌ হয় কিনা? কিভাবে তারা বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ থেকে শুরু করে অবৈধ হোটেলের লাইসেন্স থেকে শুরু করে এই একাধিক তারা অধিকার পায় করতে? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন সমাজসেবী বলরাম বসু। বলরাম দা, নমস্কার। বিষয়টা হচ্ছে বারংবার একই ঘটনা সামনে আসছে কলকাতা জুড়ে, তারপরেও কি পুরসভার হুঁশ ফেরে না? কারণ নতুন সরকার হওয়ার পরে কিন্তু তারাতলায় গোডাউন ভেঙে পড়ে নিষ্পাপ প্রাণগুলো চলে যেতে দেখা গেছে। তারপরে আবারও হোটেলে আগুন, এবং যে হোটেলগুলো বা যে গেস্ট হাউসগুলো মির্জা গালিব স্ট্রিট বা একাধিক ওই ধর্মতলা ওই চত্বরে গড়ে উঠেছে, যেখানে দেখা যাচ্ছে তাদের লাইসেন্স নিয়ে সমস্যা এবং তাদের যে বিদ্যুৎ দেওয়া হয়, এখানে আমি সিএসসি কে নিয়েও প্রশ্ন তুলবো। সিএসসিও কি দায় এড়াতে পারবে? কারণ যেভাবে তারা কারেন্ট দিচ্ছে সেটা কি বৈধভাবে বা চেক করা হয়? বিভিন্ন প্রশ্ন সামনে উঠছে। কি বলবেন, এর দায় কার বলরাম দা? দায় কোনো অস্বীকার করার জায়গা নেই, সত্যি কথা সত্যিভাবে বলতে হবে। বিগত প্রায় 30 বছর 40 বছর এই ব্যবস্থাটা পশ্চিমবঙ্গের, বিশেষ করে কলকাতা একটা জতুগৃহ তৈরি হয়েছে। আপনার মনে আছে এই বেন্টিং স্ট্রিট, বউবাজার বা বড়বাজার, তেরপলপট্টির ওখানে কত বড় বড় অগ্নিকাণ্ডগুলো হয়েছে। তার কারণ ব্যাপারটা হচ্ছে এই জতুগৃহ যে তৈরি হয়েছে, তো এই যে বাড়িগুলোর মধ্যখানে যে ছাড়, আমি ধরে নিচ্ছি এগুলো খুব পুরনো বাড়ি, তখনকার কর্পোরেশনের সেই ছাড়ের লিমিটটা ছিল না, কিন্তু সেখানে কি করা যেত, ইলেকট্রিক সাপ্লাই প্রপারলি, ওয়ারিং সিস্টেম প্রপারলি, তার ফায়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম, এগুলোকে নিয়ে কাজ করতে পারত। কিন্তু কেউই দায় নেবে না। এটা একটা অদ্ভুত বিষয় আছে। তারা টাকা খাওয়ার সময় কিন্তু প্রত্যেকটা স্টেজে টাকা খায়। হ্যাঁ, সিএসসি টাকা খায়, ক্যালকাটা কর্পোরেশন টাকা খায়। কোনো কিছু আপনি একটা লাইসেন্স পাওয়ার আগে, মানে বিগত সময়ে কোনো সময় কোনো লাইসেন্স উইদাউট এনি ব্রেভারি বা মানে টাকা, ঘুষ, হ্যাঁ, ব্রাইবস, হ্যাঁ, এগুলো ছাড়া, ব্রাইবস ছাড়া কোনো কিছু করা যেত না। ফলে বিষয়টা এরকম আছে যে আমাদের এই ঘুষ নেওয়ার যে সংস্কৃতি, এই যে অপ্রয়োজনে এদিক ওদিক থেকে টাকা কালেকশনের যে সিস্টেমটা আছে, সেটার জন্যই আজকে এই অবস্থার জন্য দায়ী হয়ে রয়েছে। আমরা কখনো চিন্তা করি না যে একজনের বিপদের মুখে ঠেলে দিয়ে যদি সে টাকাটা কেউ নেয়, তাহলে তার মৃত্যুর দায়টাও তার উপর এসে পড়ে। হ্যাঁ, আমরা যারা সনাতন দর্শনে বিশ্বাস করি, তারা কর্ম বলে একটা বিষয় আছে, কর্মে বিশ্বাস করি। আপনারা যা কাজগুলো করেছিলেন তার কর্মের ভাগ কিন্তু আপনাদেরও নিতে হবে। এই মানুষগুলো যারা মারা যাচ্ছে, আজকে গুলশান ইয়েতে রেস্ট হাউসে এটা হয়েছে, এর আগে আপনার বড় তারাতলার গোডাউনটায় হয়েছে, প্রত্যেক জায়গায় গন্ডগোল হচ্ছে, আগুন ধরে সেখানে মানুষ মারা যাচ্ছে, সেখান থেকে বেরোতে পারছে না, কোলাথল গেট বন্ধ রয়েছে, সেখানটা ব্লকেড রয়েছে। এই বিষয়গুলো সত্যি কথা বলতে কি অমানবিক বললে ভুল হবে, পাশবিক ঘটনা। এগুলো কিন্তু আমাদের দায় কিন্তু নিতে হবে, আমাদের মানুষদের দায় নিতে হবে যে আমাদের মধ্যেই এই বাজে বিষয়টা রয়েছে এখনো। এবার কথা হচ্ছে, আমি সরকারকে বলবো টোটাল সিস্টেমটা একটু সময় নিন, 6 মাস সময় নিন। প্রত্যেকটা যে ট্রেড লাইসেন্স করা আছে বা প্রত্যেকটা জায়গায় যে লাইসেন্সিং আছে, সেগুলোকে তাদের প্রত্যেকের, যারা যারা ফায়ার নিয়ে কাজ করেন বা মানুষ রাখেন, রান্নাঘর আছে, তাদের হোটেল ফোটেল যেগুলো আছে, তো সেখানে ফায়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম কি আছে সেটাকে পর্যবেক্ষণ করে একদম মানে কোনো নির্মম ভাবে সেগুলোকে আপনারা কড়া হাতে সেটার ব্যবস্থা নিন, তাহলেই কিছু মানুষ বাঁচবে। এটুকুই বলার। বলরাম দা, বদলে গেল সরকার। এই বদলানো পশ্চিমবাংলায়
কিন্তু চিত্রটা কি বদলাচ্ছে? চিত্র তো বদলাচ্ছে না। তার কারণ সরকার বদলেছে, রং বদলেছে, কিন্তু প্রশাসনে যারা বসে আছে তারা তো মমতা সরকারেরই লোক বসে আছে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, পুরসভার ক্ষেত্রেও যদি চলে আসি, সেখানেও একই অবস্থা। হয়তো সরকার বদলেছে, মেয়র পালিয়েছে। এবং আমি এই কথাটা এই কারণেই আরো তুললাম, যখন তারাতলার ওই ঘটনাটা ঘটেছিল, আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিজেও সেখানে গিয়েছিলেন, তিনি দাঁড়িয়ে থেকে দেখেছেন পুরো বিষয়, এবং পরবর্তীকালে তিনি বলেছিলেন যে ক্যাগ রিপোর্ট যখন বেরোবে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কারা কারা দুর্নীতি করেছে, ক্যাগ রিপোর্টে যাদের যাদের নাম আসবে, অবৈধ বিল্ডিং থেকে শুরু করে যারা যারা, তাদের কারুক্ষে ছাড়া হবে না, শুধু আমরা অপেক্ষা ক্যাগ রিপোর্টে। সেই ক্যাগ রিপোর্ট কিন্তু বেরিয়েও গেছে 1 মাস অতিক্রান্ত, তার মুখ্যমন্ত্রী বলার কথাও কেন কার্যকরী হচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি তাহলে কি ক্যাগ রিপোর্টে ববি হাকিমের নামে কোনো অভিযোগ আসেনি? অবৈধ বিল্ডিং করার যিনি কান্ডারি, যিনি পারমিশন দিয়েছেন দিনের পর দিন, তিনি কি কিছুই জানতেন না? উপরে কোনো দায় বর্তায় না? তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন শুভেন্দু অধিকারী। তারপরে চলে আসি, যদি আমরা এই অবৈধ নির্মাণের আরেক মাস্টার মাইন্ডই যদি আমি ধরি, জাভেদ খান, তিনি এবং তার ছেলে মিলে পুরো কি করেছে সেটা তো আর বলার বিষয় নয়, এবং তাদের নিজেদেরও প্রায় 70-80টা প্রপার্টি আছে, নিজে মুখেই একদম মিডিয়াতে ডকুমেন্টেড, তারা বলেছে একটা সময়। তো বিষয় হচ্ছে, এই যে ক্যাগ রিপোর্টে কি একজনেরও নাম সামনে এখনো এলো না, যেখান থেকে দাঁড়িয়ে কেউ রিপোর্টটা বেরোনোর পর এখনো কেউ অ্যারেস্ট হলো না মুখ্যমন্ত্রীর কথায়? তাহলে শুধু কি বদলালো রং, চিত্রটা কি একই থাকছে? প্রশ্ন তুলছে সাধারণ মানুষ এই 100 দিনের সরকারে। প্রথম কথা, আপনি একদম ঠিক কথা বলেছেন, সরকার পাল্টেছে কিন্তু সিস্টেম বদলায়নি। সিস্টেমে সেই সমস্ত মানুষগুলোই রয়েছে যারা 25 বছর 30 বছর ধরে চাকরি করে দুর্নীতিটা করছে। আপনার যদি উদাহরণ দিই, এই যে আপনার অন্নপূর্ণা যোজনার যে ফর্মগুলো ফিজিক্যালি করা হয়েছিল, সেই ফিজিক্যালি ফর্ম আমার কাছে ইনফরমেশন আছে এবং সেই ইনফরমেশন একদম কারেক্ট। সেগুলোকে আপলোড করা হচ্ছে না যাতে মানুষ সেই সুবিধাগুলো পায়, কারণ সিস্টেমের মধ্যে গুণ আছে। এই জায়গাটা বারবার করে মনে রাখতে হবে, সিস্টেমের মধ্যে গুণ আছে। এই সিস্টেমের গুণটাকে বার করতে গেলে একটু টাইম তো লাগবে। এবার কথা হচ্ছে, আপনি যে কথাটা বলছেন, দায় কোনো সময় আমরা অস্বীকার করতে পারি না। তার কারণ আমাদের হাতেও কোনো ম্যাজিক স্টিক নেই যে একবার নাড়িয়ে দিলাম সমস্ত ছোট লোকরা ভদ্রলোক হয়ে গেল বা দুর্নীতিবাজরা সাধু হয়ে গেল, এরকম কোনো স্টিক আমাদের কাছে। কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা যখন একটা কথা বলি, কোনো নর্দমা যখন পরিষ্কার করতে হয়, তখন নর্দমার মধ্যে নেমে তাকে পরিষ্কারটা করতে হয়। নর্দমার বাইরে দিয়ে লাঠি দিয়ে ওই গুটিয়ে গুটিয়ে কখনো নর্দমা পরিষ্কার করে না। আপনি নিজে জানেন, যখন দেখবেন ম্যানহোলের মধ্যে নোংরা আটকে যায়, তখন মানুষ ম্যানুয়ালি তার নিচে নেবে, মেশিন দিয়েও হচ্ছে না, তখন ম্যানুয়ালি নেবে কাজটা করা হয়। ফলে আমাদের এই কাজ অনেকখানি বাকি রয়েছে। আজকে প্রায় 50 বছরের কাছাকাছি যে দুর্নীতিটা পাহাড় জমা হয়ে রয়েছে, আপনার মনে হয় যে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে, এই তো সবে 100 দিন হলো, এর মধ্যে সেটাকে সম্ভব? প্রচেষ্টা তো করা শুরু হয়েছে। এবার এটা হবেই যে 1 বছর 1.5 বছর 2 বছর টাইম লাগবে। চেষ্টা আমরা করব বারবার করে। এই প্রচেষ্টার ফলেই একটা টাইমে সিস্টেমটা পাল্টাবে, সিস্টেমের মধ্যে ভালো মানুষ আসবে। সেটার প্রচেষ্টার জন্যই নতুন নতুন জায়গায় চাকরির এগুলোকে খোলা হচ্ছে, পদগুলোকে খোলা হচ্ছে, যেখানে ভালো মানুষ আসবে। এসে শিক্ষা, কোন জায়গাটাকে বাদ দেবো, শিক্ষা ব্যবস্থা, খাদ্য পরিবহন, খাদ্য সরবরাহ ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা, ইন্ডাস্ট্রি, সমস্ত জায়গায় যে কারাপশনটা হয়ে রয়েছে, এটাকে পুলিশ প্রশাসন, হ্যাঁ, আপনি আরেকটা জায়গায় বলেননি, যেটা আমি মনে করি আপনার বলা উচিত ছিল, সেটা হচ্ছে গুলশান কলোনি। হ্যাঁ, এই জায়গাগুলোয় যে সাংঘাতিক কাণ্ডগুলো ঘটে রয়েছে, আজকে ইলেকট্রিক সাপ্লাইয়ের যে সমস্ত তার, আপনাকে আমি আমার নিজের অনেক জায়গা, যেগুলো এই জায়গাগুলো আমি চিনি, যে লাইনগুলো হ্যাং অবস্থায় রয়েছে,
ছুঁয়ে রয়েছে, কত বছর, 30 বছর, 40 বছর ধরে। এবং সিএসসি কিন্তু গোটা দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে সিএসসি একটা এমন সংস্থা যে সব থেকে বেশি ইউনিট টাকা এই পশ্চিমবাংলার মানুষদের থেকে চুষে চুষে খায়, মানে এবং পরিষেবার বেলায় না না না, চুষে খাওয়ার এই যে কথাটা বলছেন না, তার কারণ মানে এখানেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তো গোয়েঙ্কার ভালো সম্পর্ক, মানে এখানেও সেটিং ছিল। আপনি আমার মুখের কথাটাই বললেন। ব্যাপারটা হচ্ছে যত চুষে খায় তার একটা বিরাট অ্যামাউন্ট, লায়ন শেয়ার মমতা ব্যানার্জিকে দিতে হতো। কিন্তু এখন তো সরকার পরিবর্তন। এবার কথা হচ্ছে আপনি সেই সিস্টেমটাকে পাল্টাতে গেলে আপনাকে তো একটা টাইম মধ্যে যেতে হবে, একটা টাইমের মধ্যে আপনি যদি মনে করেন একটা আর গঙ্গা নদীর উপর একটা ব্রিজ তৈরি করবো, আপনার মিনিমাম 5 থেকে 7 বছর লাগবে একটা ব্রিজ তৈরি করতে। হ্যাঁ, সেখানকার সার্ভে, সেখানকার সয়েল টেস্ট, এই যে আচ্ছা, এটা কি কোনো মানে মনোপলি বিজনেস বলে কি এই ধরনের বিষয়? এই জায়গাটাই সিএসসি একচ্ছত্র যেভাবে পশ্চিমবাংলাকে কন্ট্রোল করে আসছে, এই জায়গাটাই আমার বক্তব্য সরকারের কাছে। আমি তো সরকারের লোক নই, আমি সরকারের কাছে অনুরোধ করব আপনারা এখানে ওপেন করে দিন, এই জায়গাটাকে ওপেন করে দিন। বিভিন্ন যারা সংস্থা কোম্পানিগুলো আছে, রিলায়েন্স থেকে আরম্ভ করে আর অনেক কোম্পানি আছে, প্রচুর কোম্পানি আছে, তারা আসুক। কম্পিটিটিভ মার্কেট যখনই হবে তখন দুর্নীতির ব্যবস্থাটা অনেকখানি কমে যাবে, প্রাইসটা অনেকখানি কম করবে। তার কারণ মানুষ তখন জানবে। আপনার মনে আছে যখন একটা টাইমে ওই 1 GB ডেটা কিনতে মোটামুটি 200-250 টাকা নিতে হতো, আর আজকে মোটামুটি ওই 250-300 টাকায় আপনার 1 মাস চলে। না 1 মাস না, 28 দিন। 28 দিন, ঠিক একদম 28 দিন। হ্যাঁ, ঠিক আছে। এবং এটাও কিন্তু ওই আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী হলেন, নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ না না, আমাদের পশ্চিমবাংলায় না, আরে সিনেমা করেন উনি, থলাপতি, উনি এটা নিয়ে বলেছেন যে 28 দিন চলবে না, 30 দিন করতে হবে। রিলায়েন্সকে কিন্তু রীতিমতো চিঠি করেছে 30 দিনের প্যাকেজ করতে হবে, 28 দিন কেন? না, আমাদের এখানে কি আছে, সোলার এবং লুনার দুটো সিস্টেম চলে, তো সেই কারণে সোলার ক্যালেন্ডার এবং লুনার ক্যালেন্ডারে ওনারা লুনার ক্যালেন্ডার নিয়েছে, সেই জন্য 28 দিনের ব্যাপারটা আছে, সোলার ক্যালেন্ডারে 30 দিন। বলে আপনাদের ইসলামিক যে বইগুলো আছে, অন্তত আপনার থেকে বেশি আমি ইসলামিক বই পড়েছি। বিভিন্ন জায়গা থেকে ইসলামিক আইন এবং ইসলামিক যে শরিয়া এবং হাদিস সবগুলো পড়া আছে, কোরআন পড়া আছে। তো তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি আপনার অফিসারদের পরিষ্কার বলতে পারতেন যে আপনার এটা কি লেখা আছে, আমাকে একটু পড়ে পড়ে বলুন। আমি ট্রান্সলেটও করা যায়, বলুন না, এখন অনেক এআই এর যুগেতে আমি পড়তে না জানলে সেটা ট্রান্সলেট করে নিতে পারতেন। ব্যাপারটা হচ্ছে উনি জাস্ট বেসিক্যালি একটা ভণ্ডামির কথাবার্তা বললেন। এই কথাটা আমি বারবার করে ইউজ করি, ভণ্ডামি, হিপোক্রেসি, যে উনি সবই জানেন, সবই পারেন, সবই করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুহূর্তে আমি একটু আগে আপনাদের ইন্টারভিউতে বলছিলাম যে কোনো সময় আমরা দায় নিজের ঘাড়ে নিই না, অন্য লোকের ঘাড়ে দিয়ে দিই, সেটা হচ্ছে আমার দায় নেই, কারণ ব্যাপারটা আমি ইংরেজি করতে পারি না। এটা আপনার বাহাদুরি না, এটা আপনার অযোগ্যতা, এটাই প্রমাণ করে। হ্যাঁ, আপনি খুব ভালো চামচাগিরি করতে পারেন, মমতা ব্যানার্জির চটি চাটতে পারেন, চটি চেটে চেটে আপনি একবারটা ঢিল মেরেছিলেন না কোনো জায়গায় মমতার বাড়িতে, আমার মনে পড়ছে, আপনি ঢিল পাটকেল মেরেছিলেন, কিস্তি কাস্তা করেছিলেন মমতা ব্যানার্জিকে, আবার পা চাটা শুরু করলেন, তখন আপনি হয়ে গেলেন পূর্তমন্ত্রী, তারপরে হয়ে গেলেন মেয়র, অনেক কিছু। তো এগুলো মানুষ জানে, মানুষ বোঝে, আপনার ভণ্ডামিটা জানে মানুষ, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে আপনি আরেকটা জায়গা আপনি করেন, সেটা হচ্ছে উনি তো ওয়াকফ বোর্ডের বেশ কিছু জমি দখল করে রেখে দিয়েছেন ইলিগালি। হ্যাঁ, সেটাও আমরা জানি, কিন্তু যে আপনি বেশ কিছু ওই পাথর ব্যবসা মুক্ত করে রেখে দিয়েছেন প্রচুর জায়গা জমি ওয়াকফ বোর্ডের। মানে এখানেও কি একটা টুলু মন্ডল বেরোবে? মানে পাথর ব্যবসা বললেই বীরভূমের টুলু মন্ডলের কথা মনে হয়। ওটা হচ্ছে এনারা বেসিক্যালি হচ্ছে চোর চিটিংবাজ বলে না, চোর চিটিংবাজ, এনারা হচ্ছেন বেসিক্যালি চোর চিটিংবাজ। যে কারণে বিধানসভায় উনি বলতে উঠলেই
অন্যান্য এমএলএরা চোর চোর বলে ওনাকে নামিয়ে দেন, এগুলো সব খবর আমরা জানি। কারা কারা বলেন তাদের নামও জানি আমরা। ফলে একটু আমরা বুঝি আপনাদের এই সব বিষয়গুলো আমাদের বোধগম্যের মধ্যে। এবার দ্বিতীয় আপনার পার্টে যেটা আসি, অনন্ত মহারাজ সম্পর্কে কি বলবো, না সরি ভদ্রলোক না ছোট লোক সম্পর্কে, মানে ওনার কি আছে, ওনার বাবার নামে ঠিক আছে গগেন্দ্র রায়, গগেন্দ্র রায় রায়, ওটা ওনার বন্ধুর বাবার নাম। তো ওনার বাবার ঠিক নেই, তো ওটা ওনার কি ওটাই বাবা, মানে বন্ধুর বাবা ওর বাবা? অফিশিয়ালি পার্লামেন্টের যে এফিডেভিটের ডকুমেন্ট সেখানে জমা করেছে। না আমি জিজ্ঞেস করছি তাহলে কি বন্ধুর বাবাই ওনার বাবা? তাহলে ডিএনএ টেস্ট করতে হবে। মানে আপনারা যারা আন্দোলন করছেন আপনারা কি ডিএনএ টেস্টের দাবি তুলছেন? মানে একদম সরাসরি বলুন দর্শকদের যে আপনারা ডিএনএ টেস্ট মানে ভুয়ো অনন্ত মহারাজের ডিএনএ টেস্টের দাবি তুলছি। আদৌ কি আপনি বাঙালি রাজবংশী, না আপনি অসমিয়ার মাল? আবার আপনি আসামের অনুপ্রবেশ করে আসাম থেকে এখানে ঢুকেছেন কোনটা? কি স্বরূপেটা ইংলিশ মিডিয়াম হাই স্কুলের আপনি পড়েছেন নাকি? এটা ইংলিশ মিডিয়াম কবে হলো? এটা তো একটা অসমিয়া বোর্ডের আন্ডারে অসমিয়া মিডিয়াম একটা স্কুল। যা তা যখন তখন যা খুশি বলে দিলেন, আর মানুষ নির্বোধ, আপনার কোনো খোঁজ খবর নেবেন। এসব ভাবেন কেন? আরে বাঙালিরা সারা ভারতবর্ষকে অন্তত রেনেসাঁসের কথা বলেছে, বিপ্লবের কথা বলেছে। বিবেকানন্দ সারা পৃথিবীকে অদ্বৈত বেদান্তের দর্শন দিয়েছে। ফলে আপনারা বাঙালিদের এরকম মনে করবেন না। আর আপনাদের ওই মহারাজ কি আছে না, সেই যাই হোক, তিনি বেসিক্যালি কি করেছেন জানেন? তিনি ব্রিটিশদের চামচাগিরি করেছেন। কথাটা শুনে রাখুন। আমরা একটা টার্মিনোলজি ইউজ করি, সেটা হচ্ছে ব্রিটিশ স্বায়ত্ত শাসনের অবসান। যখন ব্রিটিশরা এখান থেকে চলে গেল, তো চলে যাওয়ার পর এখানকার প্রায় 565টা রাজ্যকে আলাদা করে দিল। আপনার রাজা এরকম একটা রাজ্যের রাজা ছিল, যারা ভারতবর্ষের মধ্যে সংযুক্ত করেন। যে মুহূর্তে সংযুক্ত হলেন তখন ভারত রাষ্ট্রের তারা একটি জায়গা, মানে একটা দেশের অংশ, সেখানে আর নিজের কোনো অস্তিত্বের কথাটা বিলীন করে দেওয়া হয় এখানে। ফলে আপনি এটা মনে করবেন না আপনার রাজা সারা ভারতবর্ষে রাজত্ব করেছেন, পশ্চিমবঙ্গে রাজত্ব করেছেন, ফলে এই কলকাতাও আমার, মানে আমার এখানে প্রশ্ন করা হয়, আমার ফেসবুকে বিভিন্ন স্টেটমেন্ট আসছে আমি নাকি অনুপ্রবেশকারী, আমি নাকি বাংলাদেশ থেকে এসেছি, আর ভুয়ো মহারাজ তিনি এখানকার। হ্যাঁ, একটু বলে রাখি, এই পশ্চিমবাংলায় আমার পূর্বপুরুষ অন্তত 10 পুরুষ এখানে বসবাস করে। ফলে একটা জায়গা মাথায় রাখবেন, কাকে কখন আপনারা আক্রমণ করবেন তার প্রতি আক্রমণ আপনাদের সহ্য করতে হবে। আপনারা ভারত রাষ্ট্রকে ভাগ করার চেষ্টা করছেন, তো দুটো জাতিগোষ্ঠীকে আলাদা করার চেষ্টা করছেন, রাজবংশী এবং বাঙালি দুই জাতিগোষ্ঠীকে আলাদা করার চেষ্টা করছেন। এই ব্যর্থ চেষ্টা করবেন না। আপনাদের যারা যারা আপনাদের সাগরেদ বলে আপনার সঙ্গে সঙ্গে ঘুরছে না, প্রত্যেকের সম্পর্কে আমরা খবর রাখছি। আপনাদের এই দেশদ্রোহিতা এবং রাষ্ট্রদ্রোহিতা এবং জাতি দাঙ্গা তৈরি করার যে প্রচেষ্টা আপনারা করছেন, সবকটার হিসেব আমরা নেব। একদম শেষ প্রশ্ন করব। আমরা দেখলাম এয়ারপোর্টে সৌগত রায়ের গাড়িকে লক্ষ্য করে স্লোগান এবং তাকে রীতিমতন এয়ারপোর্টে নামার পর হেনস্থার মুখোমুখি হলেন তিনি। ইতিমধ্যেই তিনি রাজ্যসভার স্পিকার ওম বিড়লা তাকে চিঠি লিখেছেন, অভিযোগ জানিয়েছেন এবং অভিযোগ করেছেন উঠছে 2 বিজেপি বিধায়কের ওপরে। তাদের নামও আমি আপনাকে বলছি, একটি সৌরভ শিকদার এবং অরিজিৎ বক্সির নামে অভিযোগ করা হয়েছে এবং ইতিমধ্যে সৌগত রায় তিনি চিঠি দিয়েছেন, তিনি পদক্ষেপ নিয়েছেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দুজনেই আমার পরিচিত,
সৌরভ আমার পাড়ার ছেলে, তার কাকা সঙ্গে আমার রাজনৈতিক জীবন শুরু তখন সেটা। এবং এবারের নির্বাচনে অরিজিতের হয়ে আমি প্রচার করেছি। দুজনেই আমার পরিচয়, দুজনেই খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। এবার কথা হচ্ছে, কোনো জানোয়ার লোক যদি তার শাসনকালে মানুষের উপর অত্যাচার করে, মানুষ ক্ষুব্ধ হয়ে ওনাকে ধরে মারেনি, এটা ভাগ্য ভালো। ওনাকে ধরে ফিজিক্যালি হ্যাকল করেনি, এটা ওনার ভাগ্য ভালো। ওনার বয়সের জন্য মানুষ ছেড়ে দিয়েছে। ওনার ওখানে জুতো পড়েছে, গালাগালি খেয়েছে, এটা তো একদম মানে সাধারণ, এটাই তো খাওয়া উচিত ছিল। যে মানুষ খারাপ সেই মানুষকে তো বলতে হবে তুমি খারাপ, সেখানে তো কোনো অন্যায় নেই। উনি বাইরে রাস্তায় বেরিয়ে কোনো জায়গায় বেরোন না, উনি সাধারণ মহিলারা ওনাকে ডিম মারবে, জুতো মারবে। উনি যা কাজকর্ম করে রেখেছেন না, যা চারদিকে ওই দমদম অঞ্চলে, কারণ ওই জায়গায় আমি যাই, ফলে ওনার ওখানে যে যে কাজকর্ম উনি করেছেন, এবং ওনার আরো দুটো সাগরেদ আছে। হ্যাঁ, প্রাপ্তবয়স্ককে তো আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি তো কোথায় বাইরের দেশে কোনো জায়গায় গেছিলেন, মধ্যখানে কোথায় এসে একটা হোটেলে একটা অনুষ্ঠান করেছেন, এসব ব্যক্ত। তারপর আরেকজন সেই আছেন না, আইনমন্ত্রী ছিলেন, হাফ আইনমন্ত্রী, হাফ স্বাস্থ্যমন্ত্রী, হাফ কিছু একটা ভদ্রমহিলা, যেন প্রচন্ড লিপস্টিক মাখে না, এত বড় লিপস্টিক কাকিমা, মানে চন্দ্রিমা। একদম একদম নামটা ঠিক বলেছেন। এইসব সাগরের তীর দিয়ে হবে না। মানুষ এদের এবার ডিম মারা শুরু করবে, এদের যেখানে দেখবে ডিম মারবে। কারণ যা অত্যাচার আপনারা এত এই 15 বছরে করেছেন না, বামফ্রন্ট করেইছে, এবং তারপরে যে অত্যাচার আপনারা করেছেন, আপনারা একটু সারাটা জীবন অন্তত এ হয়ে থাকুন। কারণ যে সমস্ত বাচ্চারা এখন বড় হচ্ছে না, তারাও কিন্তু আপনাদের ক্ষমা করবে না, এটুকু বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট কার্ডও বন্ধ, অ্যাকাউন্ট প্রায় ফ্রিজ। তাহলে কি যুবরাজের পকেট ভাড়ে মা ভবানী? কোটি কোটি টাকার মালিক, তার কি তাহলে এখন ভাড়ে মা ভবানী অবস্থা? কি বলবেন? একদম শেষ প্রতিক্রিয়া জনসাধারণ জানতে চাইছে। যে জায়গাটা টাকা বন্ধ হয়েছে, অ্যাকাউন্ট গুলো বন্ধ হয়েছে, সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। হ্যাঁ, মানে এখনো 11%, মানে 11% নয়, 11 গুণ অংশ জলের তলায় রয়েছে। হিমবাহের জলের তলায় থাকে বেশ কিছু অংশ, মানে ম্যাক্সিমামটাই জলের তলায় থাকে। এর ম্যাক্সিমাম টাকাটাই ইউরোপে বিভিন্ন জায়গায় রয়েছে, আমেরিকা। কেন বারবার করে দুবাই যান, বারবার করে থাইল্যান্ড যান, এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করা আছে ওনার। তো বিষয়টা এটাই যে ওনারা যারা মানে বেসিক্যালি জন্মগত চোর বা ক্রাইম মেন্টালিটির লোক, তারা এরকম এক জায়গায় কিন্তু টাকা রাখে না, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখে। হ্যাঁ, মানে আপনি অভিষেককে জন্মগত চোর বললেন? জন্মগত চোর না, তাহলে তো তার বংশ চোর বলতে হয়, কারণ জন্মগত মানে তার সাথে তার ফ্যামিলি রিলেটেড, বাবা মার প্রশ্ন। প্রথম কথা, আগে ডিএনএ দিয়ে প্রমাণ করতে হবে অভিষেকের বাবাকে, অভিষেকের মাকে। এটা আপনি অনেক বড় প্রশ্ন চিহ্ন আজকে তুলে দিলেন। অভিষেকের বাবা মা, অরিজিনাল বাবা মাকে এটা প্রমাণ করতে হবে। কারণ বাবাটা হচ্ছে যার প্রথম থেকেই দ্বিচারিতা বা বহুচারিতা বিষয়টা আছে, এখানেও ভুয়ো। হ্যাঁ, তার কেউ আত্মীয় স্বজনের ডক্টরেট ভুয়ো, তার একসঙ্গে বিভিন্ন জায়গায় পাশ করা ভুয়ো, এমবিএটাও ভুয়ো। ও, তার এমবিএ ভুয়ো। হ্যাঁ, মানে যুবরাজের এমবিএ। হ্যাঁ, যুবরাজের এমবিএ ভুয়ো, সমস্ত কিছুই ভুয়ো। হ্যাঁ, আসল কথা এদের পরিবারটাই ভুয়ো। এনাদের মানে প্রকৃতভাবে যদি খোঁজা হয় না, কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে সন্দেহ আছে। ফলে দুঃখ পাবেন না। আর এখন প্রমাণ করতে হবে না, সবাই জানে যে আপনার কে কি মা, কে বাবা, জানে। কয়েকটা বইও আছে তার। তো বিষয় একটাই, আপনার টাকাগুলো যে ইউরোপের বিভিন্ন জায়গায়, বালকান বিভিন্ন জায়গায় খাটছে, পুরনো সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু জায়গায় আপনার টাকাগুলো রাখা আছে, আমেরিকায় টাকাগুলো জায়গা আছে, সেখানে টাকা পয়সা রাখা যায়। ডিপ কেনা আছে, হ্যাঁ, আইল্যান্ড কেনা আছে, থাইল্যান্ডে টাকা আছে, বিভিন্ন জায়গায় টাকা আছে। মানুষ দেখুন না,
যদি আপনাকে কোনোদিন সরকার যদি আপনার উপর থেকে টোটাল সুরক্ষাটা সরে যায় না, আপনার অবস্থাটা কি হবে? আপনি খেয়েছেন না ডিম? সেদিন ছোট খালি একটা নমুনা কয়েকজন 4-5 জন 10 জন মিলে দিয়েছে। এরপরে যদি সারা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী নাবে না, আপনার ওই পাট খুঁজে পাওয়া যাবে না। তারা খালি আপনাকে আস্তই এমন কেড়ে নেবে না সবকিছু। বলরামদা, 100 দিন সরকার, নতুন সরকার 100 দিন পূর্ণ হলো, কি বলবেন? কারণ এই কারণেই এটা জিজ্ঞাসা করলাম, ইতিমধ্যে ছোট ছোট বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে, যেমন তার মধ্যে অন্নপূর্ণা যোজনাও আছে। এবার অন্নপূর্ণা ভান্ডার নিয়েও বিভিন্ন মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এখনো অনেকের টাকা ঢোকেনি, বৈধরা টাকা পায়নি, এরকম ছোটখাটো সমস্যা হচ্ছে, গ্রামগঞ্জে আরো বেশি ভাবে প্রকট হচ্ছে এবং মহিলারা বিরক্তি হচ্ছে কিছুটা। সেই জায়গায় দাঁড়িয়ে 100 দিনের সরকার, কি বলবেন? এখানে আমি সরকারকে সমালোচনা করব। সরকারের উচিত ছিল একটা টাইম নিয়ে, যখন সরকার এসে শপথ নিল, তারপর 6 মাস টোটাল সিস্টেমটাকে পর্যবেক্ষণের জন্য টাইমটা নেওয়া উচিত ছিল। সঙ্গে সঙ্গে বিষয়টা বেশ কিছু টাকা দেওয়া যে আরম্ভ হলো, দেখা গেল বৌমা মাকে, শাশুড়ি মাকে গালাগাল দিচ্ছে, শাশুড়ি মা তার ননদকে গালাগাল দিচ্ছে, এইরকম একটা ক্যাবটিক কন্ডিশন প্রত্যেকটা পরিবারে হচ্ছে। মানে 2 জায়ের মধ্যে গন্ডগোল হচ্ছে, এই বিষয়টা হচ্ছে। কিন্তু আপনারা জানেন এই বিষয়গুলো। এবং আমি আর একটা ইনফরমেশন দিই, যেমন এই ধরনের ঘটনাও আমাদের সামনে এসছে। ধরুন প্রথম আগের মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে, পরের মাসে টাকা ঢুকিনি, যখন ঢুকিনি তখন সে তার বিএলও বা যিনি আছেন আধিকারিক যারা, তাদের সাথে যোগাযোগ করছে, তারা বলছে আমরা বাতিল করে দিয়েছি। তাহলে বাতিল করলে তো প্রথম স্টেজেই বাতিলটা হবে, একবার পাওয়ার পর কি করে বাতিল হয়? না, এখানে এইখানটাই বিষয়টা, যে সিস্টেমটা প্রপারলি একদমই রেগুলেট করা উচিত ছিল সিস্টেমটাকে, কারণ সিস্টেমের মধ্যে থেকে এই গন্ডগোলগুলো তৈরি হচ্ছে। এরকম হয়েছে, আমার কাছে এরকম ব্যক্তিগতভাবে অভিযোগ এসছে যে মুসলমান মহিলারা তারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, যারা ভোট দেয়নি, বিজেপিকে ভোট দেয়নি, তারা পাচ্ছে। কিন্তু যারা হিন্দু মহিলা, গরিব হিন্দু মহিলা, আমি মুসলমান মহিলারা পাক, সেটাও আমি চাই যে সবাই এখানে সমানভাবে পাক, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। যারা বিজেপিকে ভোট দেয়নি তারাও পাক, এটা নিয়েও কোনো বিষয় নেই। কিন্তু যে সমস্ত মহিলা, গরিব মহিলারা ভোট দিয়েছে বিজেপিকে, অত্যন্ত মানে প্রান্তিক, আমাদের মানে একাত্ম মানব দর্শনের একটা কথা আছে, অন্তদয়, অর্থাৎ সমাজের সব থেকে নিচে যিনি রয়েছেন তার ব্যবস্থা করা, তো তারা পাচ্ছেন না, অনেক গরিব মানুষরা পাচ্ছেন না। তার মানে একটা সিস্টেমে গন্ডগোল হয়ে রয়েছে। এই সিস্টেমটা সরকারের আগে রেডি করে তারপর মানে এগোনো উচিত ছিল, যে 6 মাসের জন্য আমরা এখন স্থগিত রাখছি, আমরা একটা টিম তৈরি করে এবং প্রপার ভেরিফিকেশন করা, তথ্য নিয়ে একটা ডেটা তৈরি করা, যে ডেটাগুলো গেছে সেটা তো লক্ষ্মীর ভান্ডারের ডেটা। হ্যাঁ, এবার কথা হচ্ছে আরেকটা, সেটা তো ভুয়োতে ভর্তি না, এবার কথা হচ্ছে যে আপনি দেখুন এসআইআর এর ডেটা, হ্যাঁ, এই সিস্টেমের ডেটা, জনগণনার ডেটা, এই সবকটা ডেটাকে নিয়ে যদি 6 মাস বাদে বিষয়টা করা যেত না, তাহলে অনেক স্মুথলি বিষয়টা এবং অনেক স্বচ্ছতাও থাকতো এবং সেখান থেকে বাছাই করা, ছাঁটাই করা যেত, চলাই করা যেত। এবং এটা একটা বিষয় ছিল, বেশ কিছু জায়গায় পুরুষেরা পেয়েছে, এটা নিয়ে একটা বিরাট বিষয় আছে। এবার আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে 100 দিনের কাজে, হ্যাঁ, সরকার প্রচেষ্টার দিকটা ঠিক আছে, সরকার প্রচেষ্টা করেছে ভালো কিছু করার জন্য, কিন্তু মানে এতদিনের একটা ব্যাকলগ, ইন্ডাস্ট্রি নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থা খালি হসপিটালগুলো নীল সাদা রং করা, বাকি কোনো ভেতরে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিচ্ছু নেই। ফলে আপনি একদিনে আপনি দেখুন আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানে জাস্ট লাট্টুর মতো ঘুরছেন যে কোথায় কোন জায়গায় ফাঁকটা রয়েছে, কোন জায়গায় ডেভেলপমেন্ট করা যাবে, কি করা হবে,
হ্যাঁ, তার মধ্যে স্বাস্থ্যসাথী, তার মধ্যে আয়ুষ্মান ভারত, তার মধ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এই মানে প্রচেষ্টার দিকটা ঠিক আছে, মানে আমরা বলি যে ইচ্ছাটা মানুষের আছে কি, হ্যাঁ ইচ্ছাটা আছে, কিন্তু ব্যাপারটা কাজ করতে গেলে যখন সমস্যা হচ্ছে তখন তাৎক্ষণিকভাবে সেই সমস্যাগুলোকে সমাধান করে করে এগোতে হচ্ছে। মানে সেই পাহাড়ে ওঠার সময় এক একটা রাস্তা ভাঙা থাকে, তখন আমরা ওই অন্য পথ দিয়ে ঘুরে যাই। এখনো সরকারের ওই অবস্থার মধ্যে দিয়ে চলছে। আমি সরকারকে ওইভাবে কাঠগড়ায় তুলবো না, এখন তোলার মতো অবস্থা একদমই, মানে 100 দিনে তো হয় না, কিছু হয় না, অন্তত 5টা বছর মিনিমাম লাগে একটা সিস্টেম তৈরি করতে। একদম, একটা সিস্টেম তৈরি করতে মিনিমাম 5 বছর টাইম লাগে। একটা রাস্তার পরিকল্পনা, প্রচুর রাস্তা আছে যেগুলো মানে খালি কাগজে কলমে অস্তিত্ব আছে কিন্তু রাস্তাটাই নেই। বিষয়টা এরকম আছে যে যখনই কম্পিটিটিভ মার্কেট হয় তখনই প্রাইসিং ডাউন হয়, এটা একটা নিয়ম, এবং কোয়ালিটি সার্ভিস নিয়ে সেক্ষেত্রে একটা কম্পিটিশন চলে। আপনি যদি ভালো সার্ভিস আমায় না দিতে পারেন, মিটারে টাকা যদি ঠিকঠাক না নেন, তাহলে আমি অন্য কারোর কাছে যাব। আমি আপনার কেনা দাস নয়। আজকে যদি কেউ মনে করে যে না আমরা সিএসসির সার্ভিস নেবো না, তার কাছে অপশন কোনো কিছু আছে নেই। ফলে কেউ যদি সোলার প্যানেল ছাদে বসায়, তার যে পারমিশনের ব্যাপারটা আছে, এত কমপ্লিকেটেড পারমিশন আছে যে সে গ্রিডের মধ্যে তার সোলার সাপ্লাইটা, মানে যে কারেন্টটা হচ্ছে সেটা সোলার গ্রিডের মধ্যে দিতে পারছেন। এগুলো যদি দেওয়া হয় বা এই ব্যবস্থাটা নেওয়া হয়, তাহলে কিন্তু তার খরচ অনেকখানি কমে যাবে, গভর্নমেন্টেরও অনেক লাভ হবে। এই বিষয়গুলো আমার মনে হয় সরকারের এবার একটু চিন্তা করার সময় এসেছে। আপনি চিন্তা করুন এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তার জন্য 6 মাস 7 মাস 8 মাস টাইম লাগবে, কিন্তু ব্যাপারটাকে আপনারা এখানে ইন্ট্রোডিউস করুন, এটা একটা বিষয়। এবং যে সমস্ত জায়গায় আপনি কয়েকদিন আগে জানেন যে বিভিন্ন জায়গায় জল জমা হয়েছে, এমন হয়েছে যে ইলেকট্রিসিটি কোনো জলের সঙ্গে হয়ে রয়েছে, মানুষ রাস্তায় কারেন্টে ইলেকট্রিফাইড হয়ে, সম্প্রতি কেন, এটা আগেও বহুবার এই ধরনের মানুষের প্রাণ গেছে। ফলে এই বিষয়গুলোকে, এই যে মানুষের সেফটি আগে, জায়গায় আগুন লেগে যাচ্ছে, সেই জায়গায় মানে জ্বলতে জ্বলতে যাচ্ছে, কারেন্ট জলে লেগে যাচ্ছে, এই জায়গাগুলোকে দেখতে হবে। তার জন্য একটা আলাদা ডেডিকেটেড সিস্টেম আপনাকে করতে হবে, যেটা শুধুমাত্র পুরসভার তো মেয়র পালিয়েছে, অর্ধেক মেয়র পরিষদ পালিয়েছে, তাহলে পুরসভা কি হবে? না, ব্যাপারটা হচ্ছে আর 1.5 2 মাস 2.5 মাস 3 মাস বাদে, ডিসেম্বর অব্দি 10 ইয়ার, তারপরে সরকার এখানে নতুন ইলেকশন নির্বাচন করবে, নতুন প্রশাসন আসবে, মানে এখানকার কর্পোরেশনের নতুন কাউন্সিলর এবং মেয়র আসবেন। তাদের কাছে এটা থাকবে, দাবি থাকবে, তারা বিষয়গুলো প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, যত ছোট ইউনিট হবে তত সুন্দরভাবে এলাকাটা দেখে এবং এলাকায় কাজ করা সম্ভব হবে। এই যে অসুবিধা, এখন এমন একটা অবস্থা তৈরি হচ্ছে, না কাউন্সিলর পালিয়ে গেছে, মেয়র পালিয়ে গেছে, কাকে বলবে, কেন বলবে, এই বিষয় নিয়ে কথা হচ্ছে যে আলটিমেটলি কোন বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা। অবশ্যই এটা একটা তো অসুবিধার বিষয়, একটা ক্যাওটিক কন্ডিশন হয়ে রয়েছে। ক্যাওটিক কন্ডিশনে আপনি কখনো কোনো পজিটিভ চিন্তা ভাবনার এক্সিকিউশন করতে পারেন না। আপাতত একটা স্ট্যাটাস কো মেইনটেইন হচ্ছে, ঠিক আছে, কোনো জায়গায় জল নেই, কারেন্ট নেই, ব্যাস সেটুকু ব্যাপার, মানে টেম্পোরারি একটা পুরসভা চলছে। আপনি দেখুন রাস্তাঘাটগুলো সেইভাবে আর টেন্ডারও হচ্ছে না, টেন্ডার কাউন্সিলর তো নেই, অর্ধেক জায়গায় তো পালিয়ে গেছে, বা কেউ গ্রেফতার হয়ে বসে আছে। হ্যাঁ, এবং কথা হচ্ছে যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করেছে, তারা 3 বছর 4 বছর টাকা পায়নি, হ্যাঁ, পেমেন্ট পায়নি, ফলে তারাও স্থগিত করে রেখেছে। এই জায়গাটাকে, এই ডামাডোল অবস্থাটা কাটার একটা দরকার আছে। এবার বিষয়টা হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি মানুষের কাছে, যে মানুষের কাছ থেকে যে খবরগুলো আছে সেগুলো, যেমন আমি খানিকটা ইনফরমেশন পাচ্ছি, আপনারা ইনফরমেশন পাচ্ছেন, আপনারা আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, মানুষের কথাগুলো আপনাদের বলছি, আপনাদের কথাগুলো সরকার প্রশাসন শুনছে, সেই হিসেবে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে, এইটুকুই। একটা বিষয়ে যাব, যে এই যে ববি হাকিম যিনি মেয়র, মানে তিনি ছেড়ে চলে গেলেন ইস্তফা দিয়ে, মানে
টাইফও বলা যেতে পারে পালিয়েই গেলেন। মানে আমি এই একদম কোট আন করে এই শব্দটাই ইউজ করছি, কারণ এই মুহূর্তে আর কিছু ওনাকে নিয়ে আর কোনো শব্দ মাথায়ও আসছে না। পালিয়ে গেছেন রীতিমতন, তিনি তার সিট ছেড়ে পালিয়েছেন। তো সেই পালিয়ে যাওয়া মেয়র তিনি এই যখন তারাতলার ঘটনাটি ঘটেছিলেন তখন তিনি কোথাও একটা বলেছিলেন যে এই যে সই করতে হয়, বলছে আমি তো ইংরাজি পড়তে পারি না। তিনি একটা জায়গায় একটা সংবাদ মাধ্যমের একটা বাইটে তিনি বলছেন সংবাদ মাধ্যমকে, আমি ইংরাজি পড়তে পারি না, তাই কি লেখা ছিল জানি না, সইটা করে দিয়েছি। মানে আমাদের রাজ্যের মেয়র, যে মেয়রে কারা কারা বসেছেন জানেনি, মানে একটা প্রেস্টিজিয়াস চেয়ার, সেখানে মেয়র বলছে আমি ইংরাজি পড়তে পারি না। এটা যেমন একটা দিক, মানে ইংরাজি পড়তে না জানা একটি মেয়র তিনি বসে বিভিন্ন গুল খিলিয়েছে সেই চেয়ারে বসিয়ে, দুর্নীতির পাহাড়, পুরসভাটাও একটা দুর্নীতির পাহাড়। এটা যেমন একদিকে, তাহলে মেয়র অশিক্ষিত, তিনি ইংরেজি পড়তে পারেন না, মানে না পড়ে সই করেন। আর উল্টো দিকে বিজেপির সাংসদ যিনি অনন্ত মহারাজ নিজেকে বলেন, তার আসল পরিচয় উপেন্দ্র ঢরা, সেই উপেন্দ্র ঢরা ওরফে অনন্ত মহারাজ, তিনিও 8 পাস বলেন, আদৌ স্কুল গেছেন কিনা জানি না, তিনি যেভাবে নেতাজিকে নিয়ে বলছেন, মানে বক্তব্য, যারা প্রশাসনে বসে আছে, যারা দেশ চালানোর কাণ্ডারি, যারা আইন তৈরি করার কাণ্ডারি, যাদের হাতে পাওয়ার, তারা যদি এইরকম একটা জায়গা থেকে বিলং করে, সেখানে দাঁড়িয়ে সমাজে কি ফল পড়তে পারে বলরাম দা? এইটা তো একটা ভয়ঙ্কর চিত্র। এটাও তো সমাজকে বা সরকারকে, নতুন সরকারকে এই বিষয়টাও বিবেচনা করা উচিত কিনা? প্রথম কথা, আপনি মেয়রের কথা বললেন, ববি হাকিম। তো ববি হাকিম বাবু, আপনাকে আমি বলি, আমি আরবি পড়তে পারি না, টাকাটা পঞ্চায়েত টাকা পয়সা খেয়ে মেলে টেবিল সব খেয়েছে। ফলে এই সিস্টেমটাকে করতে একটু টাইম লাগে, একটু টাইম দিই, হয়ে যাবে। একদমই বলরাম দা, 100 দিনের মধ্যেই কখনো কোনো সরকারকে জাজ করা যায় না বা সেই সরকারের সমালোচনা করা যায় না। অবশ্যই কিছু ত্রুটি হচ্ছে, কিছু বিচ্যুতি হচ্ছে, সরকার প্রচেষ্টা করছে কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করে মানুষকে, বাংলার মানুষকে সঠিক পরিষেবা দেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ। কড়া খবরের সকল দর্শকদের নমস্কার।